মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে 9-এর ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা কিছু প্রশ্নপত্র আলোচনার যে পর্ব সেটা চালু করেছি। কিছু ভালো ভালো যে স্কুল রয়েছে তাদের কাছ থেকে আমরা প্রশ্নপত্র সংগ্রহ করেছি এবং সেগুলোর যে ন্যূনতম ব্যাখ্যা সহ যে আলোচনা শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, ছোট প্রশ্ন, সেগুলো কিন্তু আমরা করছি। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমরা সেরকম স্কুলগুলো সিলেক্ট করেছি। আর যে প্রশ্নগুলো করছি আমরা, তোমাদের জানো তোমরা 36টা প্রশ্ন রয়েছে তোমাদের শর্ট প্রশ্ন। 36টা শর্ট প্রশ্ন করলে কিন্তু তোমাদের শুধু 36টাই হবে না, তার আশেপাশে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক প্রশ্নকে ডিনোট করবে বা অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের সামনে যেহেতু ফাইনাল পরীক্ষা, সেটা মাথায় রেখে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তারপরে 9-এর পরীক্ষা যে হয়ে যাচ্ছে, তারপরে তোমরা মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেবে, ক্লাস 10-এ উঠবে। তোমাদের যে সিনিয়র যে দাদা দিদিরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তারা কিন্তু এই চ্যানেলটা দেখে প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে বা এখনও হচ্ছে। তাই অবশ্যই তোমরাও কিন্তু চ্যানেলের সঙ্গে অবশ্যই কিন্তু জুড়ে থেকো। তাহলে আজকে আমরা কথা বেশি না বাড়িয়ে সরাসরি আমরা যে স্কুলের প্রশ্নপত্র পেয়েছি, যে হুগলি কলেজিয়েট স্কুল, সেই প্রশ্নপত্রে কিন্তু আমরা সরাসরি আলোচনা পর্বে চলে যাচ্ছি। তাহলে দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, এইচ গভীরতায় ডি ঘনত্বের একটা তরল রয়েছে, তার অভ্যন্তরে চাপ পি হলে পি এর মান কত? তাহলে আমরা কি জানি, ঘনত্ব ডি বা রো বলো, এইচ রো জি এবং এইচ ডিজি, এটা আমরা জেনে এসেছি। তাহলে এখানে কিন্তু অপশান বি, এইচ রো জি, এইচ ডিজি আছে। এখানে ডি বা রো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়, ঘনত্ব তোমাকে যেটা দেবে সেটাই হবে। তাহলে অপশান বি। বা দ্বিতীয় প্রশ্ন দেখো, পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয় যে বলের প্রভাবে, সেটি কি? তাহলে পরমাণু নিউক্লিয়াসে কী থাকে? নিউট্রন এবং প্রোটন, তারা যে আকৃষ্ট হয় সেটা কিন্তু নিউক্লিয়ার বলের প্রভাবে। এবার এখানে তুমি বলতে পারো যে স্যার, যে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন থাকে অনেকগুলো, তাহলে প্রোটন তো সবগুলো পজিটিভ, একে অপরকে তাহলে বিকর্ষণ করে চলে যায় না কেন? হ্যাঁ, বিকর্ষণ করে একে অপরকে, কিন্তু কী হয় যে নিউট্রন এবং প্রোটন একে অপরে কিন্তু রূপান্তরিত হয়, নিউট্রন প্রোটনের, প্রোটন নিউট্রনে, এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার রয়েছে, যার ফলে যে নিউক্লিয় বলটা সে কিন্তু যে তোমার যে বিকর্ষণ বল রয়েছে সবার থেকে কিন্তু অনেক বেশি হয় নিউক্লিয় বল, ওই জন্য কিন্তু ওরা নিউক্লিয়াসে কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে। তাহলে অপশান এ হবে এখানে উত্তর। 3 দেখো প্রশ্ন দেখো, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি। আমরা জানি চাপ, বেগ, দ্রাব্যতা তিনটে কিন্তু মাত্রা রয়েছে এবং এককও রয়েছে। এখানে ঘনকণ এমন একটা জিনিস যার কিন্তু মাত্রা নাই কিন্তু একক আছে, ঘনকণের একক কিন্তু স্টেরেডিয়ান। তাহলে অপশান সি। 4 দেখো, কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি কী হবে? আমরা কি জানি, বেগ মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি যদি দ্বিগুণ হয় তো ভি স্কোয়ার হয়ে গেল, মানে 4 গুণ। তাহলে অপশান কিন্তু সি 4। 5 দেখো, এসআই পদ্ধতিতে ঘর্ষণ বলের একক কি? এটা একটু ঘুরিয়ে প্রশ্ন করেছে, ঘর্ষণ বল মানে কিন্তু একটু বল, তাহলে যে বলের একক সেটাই বলতে হবে। একটু কিন্তু ভালো প্রশ্নটা করা আছে, একটু ঘুরিয়ে বলেছে। তাহলে এখানে দেখো অপশান সি যেটা রয়েছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু অপশান উত্তরটা হবে তোমাদের। এবার 6 যে প্রশ্ন রয়েছে দেখো, জলের তাপমাত্রা যদি 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস করা হয়, তাহলে তার যে ঘনত্ব সেটা বাড়বে না কমবে? আমরা কি জানি, জলের ঘনত্ব কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে সব থেকে বেশি হয়। তাহলে 4 থেকে আমরা বাড়াই বা 4 থেকে কমাই, ঘনত্ব কিন্তু কমে যাবে। তাহলে অপশান বি হবে উত্তর 6। 7 দেখো, শব্দ কি? তাহলে শব্দ 2 ধরনের ব্যাপার। আমরা কি জানি, তোমাদের যে সিলেবাসে 2 ধরনের ব্যাপার আছে, 2 ধরনের তরঙ্গ, একটা তির্যক তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো। আর দ্বিতীয় পক্ষে কি আছে, যে একটা স্থিতিস্থাপক তরঙ্গ এবং ইলেকট্রোম্যাগনেটিক যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা? যার প্রসারণের জন্য বা সামনে এগোনোর জন্য মাধ্যম প্রয়োজন হয় না। আর ইলাস্টিক বা যে স্থিতিস্থাপক তরঙ্গ, তার কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। তাই আমরা কি জানি, শব্দ যেতে গেলে কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। তাহলে প্রথমে একটা পয়েন্ট পেলাম স্থিতিস্থাপক। এবার রয়েছে অনুদৈর্ঘ্য না তির্যক তরঙ্গ, তাই শব্দ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে এখানে তোমার অপশান যে বি রয়েছে 7 অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ হবে উত্তর। এবার 8 দেখো, 1 মোল অক্সিজেন গ্যাসের বললে তোমাকে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় সেটা বলেছে। তাহলে 1 মোল মানে কি জানি, 32 গ্রাম অক্সিজেন হবে, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু থাকবে, এখানে কিন্তু পরমাণু দিয়েছে। দেখো পরের অপশানটা দিয়েছে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, ঠিক আছে। আর এসটিপিতে আয়তন কিন্তু 22.4 লিটার হবে। তাহলে অপশান বি যেটা রয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, এটা ভুল হবে। অপশান বি তাহলে ভুল, 8 বি। 9 দেখো, সাবান ও ডিটারজেন্ট কি? ইমালশন কারক, সল, অ্যারোসল, সলিড ফোম, এটা কিন্তু হবে ইমালশন কারক, সাবান এবং ডিটারজেন্ট। 9 অপশান এ। 10 দেখো, অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপাদনে সক্ষম এমন একটি ধাতু কি? কপার রয়েছে, তাহলে তোমার এইচ রয়েছে, জিঙ্ক রয়েছে এবং ফেরাস রয়েছে বা লোহা। তাহলে এখানে যে অপশান হবে সেটা কিন্তু অপশান সি রয়েছে। দেখো জিঙ্ক ধাতু
অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে কিন্তু বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবার 11টা দেখো, প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড? এটা মাথায় রাখবে, যে কোনো যখন একটা আম্লিক অক্সাইড হবে সেটা কিন্তু ক্ষারীয় অক্সাইড হওয়ার সম্ভাবনা সবথেকে কম। যেটা ক্ষারীয় অক্সাইড যেটা হয় সেটা কিন্তু ধাতব অক্সাইড হবে, আর যেটা উভধর্মী অক্সাইড সেটাও কিন্তু ধাতব অক্সাইড হয়, আর যেটা তোমার অধাতব অক্সাইড সেটা কিন্তু আম্লিক অক্সাইড হয়। এখানে অধাতব অক্সাইড কোনটা রয়েছে? অপশান বি দেখো, CO2। এই CO2 কিন্তু যদি আবার জলের সঙ্গে বিক্রিয়া করে তুমি দেখতে পারবে H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি করে। এবার কার্বনিক অ্যাসিড তৈরি করে মানে সেটা কি? আম্লিক অক্সাইড। তাহলে তুমি পেয়ে গেলে অপশান বি 11টা। 12টা দেখো, জল ও চিনির মিশ্রণকে কীভাবে পৃথক করা যায়? তো তিনটে প্রসেস আছে তোমাদের সিলেবাসে, পাতন, আংশিক পাতন এবং সেপারেটরি ফানেলের সাহায্যে। এবার পাতনটা আমরা কি জানি? যখন কোনো একটা সলিড বস্তু কোনো একটা তরল বস্তু দ্রবীভূত বা গলিত অবস্থায় থাকে তখন আমরা যে বাষ্প আকারে কি যেটা তরল আছে সেটাকে বাষ্প আকারে বার করে দেবো, দিয়ে সলিডটা পড়ে থাকবে, তাহলে দুটো আমি আলাদা করে নিলাম, সেটা হলো পাতন পদ্ধতি। তাহলে এখানে জল আর চিনি যেহেতু বলেছে এটা হবে অপশান এ অর্থাৎ পাতন। 12টা। এবার 13টা দেখো, জলের শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী কি? ক্লোরাইড, ফসফেট, আর্সেনিক এবং ফ্লোরাইড। 4টে মূলক আছে, এর মধ্যে কিন্তু যে আমরা যেটা ডিটারজেন্ট ব্যবহার করি সেখানে কিন্তু ফসফেট সব থেকে বেশি থাকে এবং ফসফেটই কিন্তু যে শৈবালের বৃদ্ধির জন্য বেশি যায়। তাহলে অপশান বি ফসফেট। এবার দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাবো। 2-এর 1-টা বলেছে অবাধে প্রথমশীল বস্তুর ক্ষেত্রে কোনটি স্থির? উপর থেকে যুক্তি পড়ছে জি এর মান সবসময় স্থির, অর্থাৎ জি কিন্তু ত্বরণ। যে কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে অভিকর্ষীয় ত্বরণের মানে কিন্তু তার ত্বরণ হয়, তাহলে অপশান হবে মানে উত্তর হবে ত্বরণ। এবার 2-টা দেখো, 1 ঘনমিটার আয়তনের জল কত লিটার আয়তনের জলকে প্রকাশ করে? 1000 লিটার। এটা মাথায় রাখবে। অথবা একটা প্রশ্ন রয়েছে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? আমরা কি জানি পীড়ন কেন তৈরি হয়? কোনো কিছুকে যদি আমরা বাঁকাতে চাই তবে পীড়নের সৃষ্টি হয়। আমি যে বলটা প্রয়োগ করছি, তাহলে আমি বল প্রয়োগ করছি একটা ক্ষেত্রফলের উপরে, আমি একটা চাপ প্রয়োগ করছি, ওই চাপের বিরুদ্ধে ভিতর থেকে যে চাপটা আসছে সেটাকে আমরা পীড়ন বলি। তাহলে আমি প্রথমে করছি কি? বিকৃতি করার চেষ্টা করছি, তাহলে বিকৃতির কারণে কিন্তু পীড়নের সৃষ্টি হচ্ছে, তাহলে মৌলিক হলো বিকৃতি। এরপরে দেখো 3 প্রশ্ন, কার্যের যে মাত্রিক সংকেত সেটা দিয়েছে MLT। এবার XY Z মান দিয়েছে, XY এবং Z এর মান কি হবে? এবার কার্যের যে তোমরা মাত্রা সেটা আমরা কি জানি? MLT আছে। এবার কার উপরে কি আছে সেটা জানি, ML² T⁻²- 2। এটা কার্যের মাত্রা। তাহলে M এর উপরে কি আছে? 1 আছে, তাহলে X = 1, Y = 2 এবং Z = -2। এবার দেখো 4-একটা প্রশ্ন আছে, একটি বস্তুর উপর তার ওজন দ্বারা প্রতিমিত বল প্রযুক্ত হলে তার ত্বরণ করতে হবে। এখানে একটা মাথায় রাখবে, প্রতিমিত বল সংস্থা মানে কি? টোটাল যে তার বল চারিদিকে সমস্ত বল, তার লব্ধি বল কিন্তু 0। তাহলে যখনই তুমি কোনো একটা বস্তুর উপরে প্রতিমিত বল সংস্থা কাজ করবে, অর্থাৎ চারিদিকে বল যদি 0 হয় তাহলে কিন্তু তার মধ্যে কোনো ত্বরণ কাজ করবে না। বস্তুটা যদি স্থির ছিল তাহলে স্থিরই থাকবে, যদি সমবেগে গতিশীল ছিল তাহলে কিন্তু সমবেগেই গতিশীল থাকবে, তাহলে ত্বরণের মান কিন্তু হবে 0। এবার 5-এর প্রশ্ন দেখো, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটি জার্ডের সূত্র নামে পরিচিত? প্রথম গতিসূত্রটা। সত্য মিথ্যা একটা চেয়েছে, 5-এর সত্য মিথ্যা। ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে, এটা সম্পূর্ণভাবে ভুল। তুমি যার উপরে ক্রিয়া করবে সে কিন্তু তোমাকে বিপরীতে প্রতিক্রিয়া করবে, তাহলে এটা হবে ভুল, কারণ ক্রিয়া আর প্রতিক্রিয়া বিপরীত বস্তুতে কাজ করে, একই বস্তুতে কখনোই কাজ করে না। 6টা দেখো, কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক কিন্তু জুল। ক্যালোরিকেও তুমি কার্যের একক বলতে পারো, কিন্তু ব্যবহারিক একক আমি জুলই বলবো। এরপরে এম ভরে একটু বস্তু করার ভরবেগ বলেছে পি, তাহলে তার গতিশক্তি কত হবে? তাহলে এখানে তোমাকে একটা অঙ্ক আকারে দেখো, পি সমান কি? এমভি আমি ভরবেগটা ধরেছি, তাহলে যখনই আমি যে গতিশক্তিকে জানি 1/2 × m × v², তাহলে এখানে দেখো তুমি যদি পাও এম আর ভি, সেটাকে পি আকারে আমাকে লিখতে হবে। তাহলে 1/2 × m, ভি এর মানটা আমি কি লিখতে পারি? p/m হয়ে যাচ্ছে, তাহলে p/m তার স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু সহজভাবে একদম পেয়ে গেলে p²/2m। নিচের যে m² ছিল একটা m কেটে গেল উপরে m এর সাথে, তাহলে p²/2m। অঙ্ক করে দেখতে পারো, খুব সহজ, যেটা বললাম সেভাবে হবে। এবার 8-এর প্রশ্নটা দেখো, শব্দের কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক কিন্তু হার্জ। 9টা দেখো, স্থিতস্কোপ শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? শব্দের প্রতিফলন। শব্দ নির্বন্ধ কি? কোন একটা শব্দ যখন আমরা শুনি ব্রেনে কিন্তু কিছুক্ষণ আমাদের শব্দটা থাকে। এবার কতক্ষণ থাকে? 1/10 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 1/10 সময় কিন্তু আমাদের কোনো একটা শব্দ ব্রেনে থাকে। সেই সময়কালটাকে বলা হয় সর্বনির্বন্ধ। ওই সময় কিন্তু একটা শব্দ শোনার পরে দ্বিতীয় কোনো যদি শব্দ থাকে সেটা কিন্তু তুমি শুনতে পাবে না। 1/10 সেকেন্ড যখন পেরিয়ে যাবে তারপরে তবে তুমি শব্দটা শুনতে পাবে। এরপরে দেখো
10 প্রশ্ন রয়েছে শিশিরাঙ্কের সঙ্গ দাও। শিশিরাঙ্কের একটা সংজ্ঞা, ভালো একটা প্রশ্ন। শিশিরাঙ্ক কি? তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যে সকালবেলায় কিন্তু শিশির ফোঁটা পড়ে কিসের উপরে? ঘাসের উপরে। তাহলে শিশিরটা কেন তৈরি হয়? যখনই ভূপৃষ্ঠের যে সংলগ্ন বায়ুস্তর আছে সেগুলো যখন ঠান্ডা হয়ে যায়, তার যে জলীয় বাষ্প ধারণ করার যে ক্ষমতা সেটা কিন্তু কমে যায়। যখনই ধারণ করার ক্ষমতা কমে গেল, অতিরিক্ত যে জলীয় বাষ্প সেটা কিন্তু ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে কিন্তু পড়ে। এবার ওই যে উষ্ণতাতে জলীয় বাষ্পগুলো কি হবে? জলকণায় পরিণত হবে। মানে প্রথমে বাষ্পটা কিন্তু সম্পৃক্ত বাষ্প হবে। জলীয় বাষ্প যখনই তোমার উষ্ণতা কমবে, বায়ু জলীয় বাষ্প কিন্তু ধারণ করার ক্ষমতা কমে যাবে। এবার এমন একটা সময় আসবে যেখানে সম্পৃক্ত হয়ে গেছে। সম্পৃক্ত হওয়ার পরে যখনই অতিরিক্ত আরও কমে যাবে তাপমাত্রা, তখন কিন্তু অতিরিক্ত হয়ে গেল। এবার অতিরিক্ত মানে কি? জলীয় বাষ্প আর থাকবে না, সেটা কিন্তু জল হয়ে যাবে। তাহলে যে উষ্ণতায় জলীয় বাষ্পটা সম্পৃক্ত হচ্ছে সেই উষ্ণতাটাকে কিন্তু বলবো আমরা শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কিন্তু একটা তাপমাত্রাকে ডিনোট করে, অন্য কিছু না। এরপরে দেখো কত দাগের প্রশ্ন? 11 দাগের প্রশ্নটা দেখো। একটা 10-এর একটা অথবা প্রশ্ন রয়েছে, আপেক্ষিক তাপের এসআই একক কি? জুল পার কেজি কেলভিন। এবার 11 দাগের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা। লিনতাপ বস্তুর অবস্থায় পরিবর্তন ঘটায়, উষ্ণতায় পরিবর্তন ঘটায় না। একদম সঠিক। এবার কার্বন 12 স্কেলে এক ইউনিট বলতে কি বোঝো? তাহলে একটা কার্বন 12 যে পরমাণু রয়েছে তার ভরের 1/12 ভাগ, মানে 1/12 অংশ, অর্থাৎ 12 ভাগের 1 অংশকে বলা হবে 1 ইউ। ইউনিফাইড মাস ইউনিট বলা হয় বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। এবার স্যাডউইক কণা আবিষ্কৃত কণাটার নাম কি? এখানে একটা সহজ তোমাদের মনে রাখার একটা টেকনিক আছে, PROTNC, প্রোটেনসি মনে রাখতে পারো। পি থেকে আর, TENC। তাহলে NC মানে নিউট্রন স্যাডউইক বা স্যাডউইক। তাহলে স্যাডউইক হবে নিউট্রন। এর পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন পরমাণু দুটি পরস্পরের আইসোটোপ? তাহলে আইসোটোপ হওয়া মানে পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই হবে। এখানে দেখো এ এবং সি দুটোরই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 12। তাহলে এ এবং সি হলো পরস্পরের আইসোটোপ। 14 প্রশ্ন দেখো, 1 মোল ইলেকট্রন মানে কত সংখ্যক ইলেকট্রন? 1 মোল যে কোনো জিনিস মানে 6.022 × 10⁻23, অর্থাৎ যে অ্যাভোগাড্রো সংখ্যক, সেই সংখ্যাটা কিন্তু যে কোনো জিনিসকে 1 মোলকে প্রকাশ করে। তাহলে 6.022 × 10⁻23। এরপরে 15 দাগের প্রশ্নটা দেখো, 2 মোল অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়া অণু বলেছে কিন্তু। তাহলে 1 মোল অ্যামোনিয়ার ভর কত? আণবিক ভর 17 অ্যামোনিয়ার, তাহলে 17 দুগুণে 34 গ্রাম। এবার দেখো 16 দাগের প্রশ্নটা রয়েছে, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে এটি দ্রবণে কোন দ্রবণে পরিণত হবে? এবার এটা কিন্তু বিভিন্ন দ্রবণে কিন্তু বিভিন্ন রকম হয়, বিভিন্ন পদার্থের। কিছু কিছু ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে, কিছু কিছু ক্ষেত্রে বাড়ে, কিছু কিছু ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। কিন্তু আমরা জেনারেলি যদি বলতে চাই, আমরা বলবো যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বেড়ে যাবে। এবার দ্রাব্যতা বাড়া মানে কি? তাপমাত্রা বাড়াচ্ছে আলো, তাহলে আরও তোমাদের কি দ্রাব্য লাগবে। এবার দ্রাব্য লাগা মানে কি? অসম্পৃক্ত হয়ে গেলে সম্পৃক্ত থেকে, তাহলে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত হয়ে যাবে। অথবাতে আছে দেখো, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায় এমন একটি পদার্থের উদাহরণ চেয়েছি। এটা একটা ভালো প্রশ্ন। উষ্ণতা বাড়লে এখানে কিন্তু 2 রকমের বিক্রিয়া আছে, তাপমুচি এবং তাপগ্রাহী বিক্রিয়া রয়েছে। যেটা তাপমুচি বিক্রিয়া সেটা কিন্তু কমে যায়। তাহলে যে CaOH2 বা কলিচুন, উত্তর হবে কলিচুন। কলিচুনের কিন্তু দ্রবণটা যে দ্রাব্যতা কমে যায় উষ্ণতা বাড়ালে। একটি উদ্বায়ী অজলীয় দ্রাবকের নাম কি? বেনজিন। 18টা দেখো, বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে তার pH এর মান কি হবে? আমরা কি জানি অ্যাসিডের pH 7 থেকে কম, বিশুদ্ধ জলে 7, তাহলে 7 থেকে কমে যাবে। সত্য মিথ্যা, জিঙ্ক অক্সাইড বা জেডেনও একটি উভধর্মী অক্সাইড। একদম সঠিক। 2টো উভধর্মী অক্সাইড তোমাদের সিলেবাসে রয়েছে, Al2O3 যে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড, দুটোই কিন্তু উভধর্মী অক্সাইড। এরপরে দেখো শূন্যস্থান পূরণ চেয়েছে, মিল্ক অফ ম্যাগনেসিয়ার প্রধান উপাদান কি? তাই মিল্ক অফ ম্যাগনেসিয়া কিন্তু আমরা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করি। এর মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা MgOH2। এরপরে রয়েছে, পেট্রোল ও জলের মিশ্রণকে কোন প্রক্রিয়ায় পৃথক করা যায়? এটা কিন্তু দুটো মাধ্যমে কিন্তু তুমি আলাদা করতে পারবে। এক, জল এবং পেট্রোলের ঘনত্ব আলাদা, তাই সেপারেটরি ফানেলে সাহায্য করতে পারবে। কিন্তু যে ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু আমরা যেটা ইউজ করি বেশি, সেটা হলো স্ফুটনাঙ্কের জন্য, যে কম অনেক স্ফুটনাঙ্ক হয় পেট্রোলের, তাই আমরা যে 2 নম্বর প্রসেস আংশিক পাতনের সাহায্যে কিন্তু আমরা আলাদা করি। এবার 21 দাগের প্রশ্ন দেখো, দুটি ভিন্ন স্ফুটনাঙ্ক তরলের মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথকীকরণ করা হলে কোনটি সর্বোত্তম গ্রাহকপত্রে সঞ্চিত হবে? তাহলে যার স্ফুটনাঙ্ক কম সেটা আগে তো বাষ্প হয়ে যাবে, বাষ্প হয়ে কিন্তু গ্রাহকপত্রে জমা হবে। তাহলে যার স্ফুটনাঙ্ক কম সেটা গ্রাহকপত্রে জমা হবে। এরপরে দেখো 22 প্রশ্নটা, বিওডির পুরো কথাটার অর্থ কি? বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবার ওর অথবাতে একটা প্রশ্ন রয়েছে, জলের 2টো নমুনায় একটি ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ, অন্যটিতে
ক্যালসিয়ামের সালফেট লবণ দ্রবীভূত অবস্থায় আছে, কোনটির ক্ষেত্রে ক্ষরতা বেশি হবে? বাইকার্বনেট লবণ কিন্তু অস্থায়ী ক্ষরতা এবং সালফেট যে লবণ রয়েছে ক্যালসিয়ামের সেটা কিন্তু স্থায়ী ক্ষরতা, তাহলে বেশি হবে কিন্তু ক্যালসিয়াম সালফেট। তাহলে 22-এর অথবাটা হয়ে গেল। এরপরে রয়েছে 23-এরটা দেখো, জলের কোন দূষণের জন্য নকনি সিনড্রোম দেখা যায়? ফ্লোরাইড দূষণ। তাহলে আজকে আপাতত তোমাদের এখানে রাখলাম এবং অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তোমাদের 9-এর পরীক্ষা শেষ হয়ে গেল, এরপরে কিন্তু তোমাদের মাধ্যমিক শুরু। প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু প্রচণ্ডভাবে উপকৃত হবে। চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফেসবুক থেকে যদি তোমাদের এটা দেখো, অবশ্যই কিন্তু তোমরা পেজটাকে ফলো করো।